ওকে, দিয়ে দিয়েছি পারমিশন সবাইকে। আচ্ছা, সো প্রথমে হচ্ছে যখন আমরা ওয়েব টেমপ্লেট করছি, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন যখন করছি, দুইটা বিষয়। গাইডটা মোস্ট অফ দ্য টাইম মেনটেন করা হয়ে থাকে ওয়েবের ক্ষেত্রে, যেহেতু এখানে আসলে আমাদের রেসপন্সিভের একটা ইস্যু থাকে এবং এখানে আমাদের ডিফারেন্ট স্ক্রিনে করতে হয়। সো আমাদের যে গ্রিড যেটা আছে সেটাকে আমরা আমরা ডিপেন্ড করবে আমরা আসলে কত সাইজ নিচ্ছি সেটার উপরে না, আসলে আমাদের এখন 1170 পিক্সেল যদি বুস্টার গ্রিড থাকে, আমরা যখন ফটোশপে করছি, ফটোশপে করার সময় আমাদের ক্যালকুলেশনটা কিন্তু এদিকে খেয়াল করতে হবে। যে ধরেন আমাদের এখান থেকে আমি আমার টোটাল ইয়া হচ্ছে কত, 1920, তাই না? 1920 যদি আমার উইথ হয়, তাহলে আমার বুটস্ট্র্যাপ গ্রিড কত, 1170। আমি কি করব, এটাকে যদি আমি এটা দিয়ে মাইনাস করি, তাহলে আমার গ্রিড কত থাকছে, 750। আমার কত থাকতেছে, 750। তাহলে এই 750 জায়গাটা কি আমার খালি থাকবে নাকি এখানে কিছু থাকবে? যেহেতু আমি 1170, দুই পাশে দিয়ে হ্যাঁ হ্যাঁ, এখানে 1170টা কি আমার যেহেতু মেইন সেন্টারে থাকবে, তাহলে এই 750 কি হবে, দুই পাশে ডিভাইডেড হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? এখন দুই পাশে যখন আমরা ডিভাইড করব, তাহলে 750/2 যদি আমরা দেই, তাহলে আমার কত আসে, 375। তার মানে 375 করে এরিয়া আমার কি থাকবে, এই পাশ থেকে এবং এই পাশ থেকে কি আমার ছেড়ে দিতে হবে। কথাটা কি বুঝতে পারতেছি? যে আমার টোটাল সাইজ হচ্ছে 1920 এর মধ্যে 1170 পিক্সেল যে গ্রিডটা আমরা তৈরি করতেছি, এই গ্রিডের বাইরের যে সাইজটা আছে সেটা হচ্ছে কত, 750। এই 750কে এক পাশে 375 আর এক পাশে 375 এইভাবে আমরা ভাগ করব। কিন্তু যখন আমরা ফটোশপে কাজটা করতেছি, এটা কিন্তু আমাদের জন্য মিনিমাইজ করাটা অনেক বেশি ইজি, তাই না? কারণ ওখানে আমরা নিউ গাইড নিয়ে আমরা এই কাজটা করতে পারতেছি। কিন্তু এক্সডিতে যখন আসছি, তখন আমাদের হয়তোবা এই লেআউটে একটা প্রবলেম হতে পারে। এখন লেআউটে যখন আমরা যাব, ওয়েবের এই আর্টবোর্ডটাতে যখন আমরা ক্লিক করলাম, এখান থেকে লেআউটটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন বাই ডিফল্ট ভাবে ওরা আমাদেরকে 12টা গ্রিড, কলাম কলাম এবং গাটার উইথ একটা দিয়ে রেখেছে। এবং এই জায়গাটা থেকে আমি কন্ট্রোল করতে পারি, একটা হচ্ছে ডিফারেন্ট মার্জিন, আর একটা হচ্ছে প্রপোর্শনালি লিঙ্কড করা, লিঙ্কড মার্জিন, অর্থাৎ এটা যা হবে এটারও সেই চেঞ্জটা হবে। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে মার্জিন সেট করা, টপ বটম লেফট রাইট এভাবে সেট করা হবে। তো যেহেতু আমাদের মার্জিন আমাদের সেট করতে হবে, মার্জিনটা আমরা কত দেখলাম, 750 হচ্ছে কি আমাদের মানে জায়গাটা ছেড়ে দিতে হবে, তাই না? তাহলে 750 যদি জায়গাটা ছেড়ে দিতে হয়, তাহলে আমার এখানে আমার ভ্যালু কত হবে, এই মার্জিনাল ভ্যালুটা কত হবে, 375 না? 375। আমি যদি 375 দিই, দেখেন অটোমেটিকলি কি এখান থেকে আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল না? এখান থেকে আমার অটোমেটিকলি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল না? এখানে কিন্তু ওই সিস্টেমটা নেই যে আপনি কি করবেন, যে লিঙ্কটা তুলে দিয়ে আপনি কাজটা করবেন। লিঙ্কটা তুলে দিলেও ওই এক্সডি কি করবে, অটোমেটিকলি একটা ক্যালকুলেটিভ মানে ভ্যালু এখান থেকে ও নিয়ে নিবে। যেমন 365 যখন দিচ্ছি, তখন দেখেন এখানে কত হয়ে যাচ্ছে, 82, আবার এখানে গাটার উইথ কত হচ্ছে, 16। এখন সে ফর এক্সাম্পল আমার রুলস অনুযায়ী আমার গাটার উইথ কত হবে, 30, তাই না? 30 দিলাম। এবার দেখেন এখানে কি আমার 69 হয়েছে, এখানে কি 69 হয়ে গেছে না? আর এখানে আবার কি হয়ে গেল, 376। কথাটা কি আমি কি বোঝাতে পারছি কিনা, যে আপনি যখন এইটা চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। 375 দেওয়ার পরে কি হলো? 375 যখন আমি নিচ্ছি, হ্যাঁ দেখেন আমি যখন 375 নিচ্ছি, আমার প্রথমে ছিল কত, 140, তাই না? কিন্তু স্ট্যান্ডার্ড যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি আমরা করি, এখন ধরেন আপনি ফেসবুকের জন্য আপনি করতেছেন, হ্যাঁ ফেসবুকের জন্য কি আমি কি 375 এই পরিমাণ জায়গা কি ছাড়ি? দেখেন তো ফেসবুকে যখন আমরা যাব, তখন কি 375 পরিমাণ জায়গা খালি থাকে? একটু খেয়াল করবেন তো, এতখানি জায়গা কি সাইডে খালি থাকে? না, আমি লাইক এখানে গেলাম, দেখেন তো এতখানি জায়গা খালি আছে, না, নাই না, কিন্তু। নাই। তাহলে এগুলো কি, এগুলোকে বলা হয় ফুল উইথ ডিজাইন, এগুলো হচ্ছে ফুল উইথ ডিজাইনের মধ্যে পড়ে। এখন এখানে হয়তো আমি 16 পিক্সেল বা 20 পিক্সেল খালি পাবো, কিন্তু মেইন যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে তারা হয়তো বা কি করছে, বুস্টার গ্রিডের মধ্যে নিয়ে আসছে। স্ট্যান্ডার্ড হচ্ছে আমার এখান থেকে যে আমরা 375 ছেড়ে দিয়ে মেইন কন্টেন্ট গুলো এর মধ্যে রাখার চেষ্টা করব। এখন আমি যখন ফটোশপে
জন্য এটা মিনিমাইজ করে কাজ করাটা অনেক বেশি ইজি, কিন্তু যখন এক্সিতে করতেছি তখন ওদের একটা ক্যালকুলেটিভ রেঞ্জে কাজটা করতে হয় এবং এটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফরম্যাটে। এটা নিয়ে আপনার উড়ি ধরার কোনো রিজন নাই। এখন আমি যদি 375টা মেনটেন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গাটার সরি লিঙ্কড আর একটা হচ্ছে আনলিঙ্ক। তো আমি কি করব, এইখানে যে আমি জাস্ট এখান থেকে আমার ভ্যালুটা দিয়ে দিচ্ছি 375। যখন আমি 375 দিচ্ছি দেখেন এখানে আমার কলাম উইথ কত হচ্ছে 82, এখানে কত 16 ছিল। কিন্তু যদি আমি আমার ওই রেশিওটা মেনটেন করতে চাই যেটা ছিল কি 30 আর কি 70, তাই না, 30-70 গাটার উইথ কত 30 আর ইয়া কলামের উইথ কত হবে, 70 70 কলাম উইথ কত ছিল 30 আর 70 70 70 ছিল, ছিল ভাইয়া 70 ছিল। এখন আমি যখন 30 দিচ্ছি তখন দেখেন আমার কলাম উইথ কত হয়ে যাচ্ছে, তার মানে 63 না 65 এটা দেখা যাচ্ছে। হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যালো, হ্যাঁ ভাইয়া আমরা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি আপনাকে। জি ভাই এখন শুনতে তো পাচ্ছি। দেখেন আমি যখন এখান থেকে 30 দিচ্ছি তখন এখান থেকে অটোমেটিকলি কি হয়ে গেল 69 হয়ে গেল এবং 376 হয়ে গেল। এবং আমি প্রথমে কালকে কিন্তু বলছিলাম যে আমাদের গাটারে যে কলাম উইথ যেটা থাকবে উইথটা কি হয়ে থাকে 65 থেকে 70 পর্যন্ত রেঞ্জ হয়ে থাকে, অ্যাজ বিকজ আমরা এটা প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম হয়তো বা একটু ডিফারেন্স হতে পারে, একদম 70 যে অ্যাকুরেট হবে এরকম না। এখন আপনি এখানে যদি আবার 70 বসান দেখবেন উপরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে 29 হয়ে যাচ্ছে, তখন আবার কি হয়ে যাচ্ছে 375 হয়ে যাচ্ছে। আমি কি বিষয়টা কি বুঝতে পারছি কিনা? জি ভাইয়া বুঝতে ঠিক পারছি। আছে, সবাই কি বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারি স্যার। ওকে ওকে, সো এই সেটআপে আমরা বেসিক্যালি কাজটা করে থাকবো। এখন আমাদের যত কিছু হবে সব এর মধ্যে হবে। এখন আসি আমরা যদি কোনো মোবাইলের জন্য করি, মোবাইলের টেমপ্লেটে যদি করি, মোবাইলের টেমপ্লেটের ক্ষেত্রে সে লাইক আপনি নিচ্ছেন হচ্ছে এইটা। এখন এটা যখন নিচ্ছেন আপনি আপনার কিন্তু ওই বুটস্ট্র্যাপ গ্রিডের ওই গ্রিডটা মেনটেন করার কোনো দরকার নেই এবং অনেক ডিজাইনার কি করে এটা মেনটেনও করে না। এখন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড অবশ্যই ফলো করা উচিত। সেই স্ট্যান্ডার্ডটা কি, আপনি আর্টবোর্ডটাকে সিলেক্ট করে এখান থেকে লেআউটে যাবেন, 4x4 যেটা আছে এই লেআউট গ্রিডেই আপনি কাজটা করতে পারবেন। এইখানে গাটার উইথটাকে হয়তোবা আপনি 20 দিয়ে রাখতে পারেন, একটু ফ্লেক্সিবল রাখতে পারেন যাতে আপনার ডিজাইনগুলো আরো বেশি অ্যাকুরেট হয়। এই জাস্ট এই ফরম্যাটে আপনারা কি করতে পারবেন, কাজটা করতে পারবেন, আর কোনো কিছু আপনাদের এখানে করার কোনো দরকার নাই। এখন অ্যাডোবি এক্সির মধ্যে লেআউট গ্রিডের সবথেকে মজার বিষয় আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমার ক্রিয়েট করতে হয় না কষ্ট করে, অটোমেটিকলি আমার সেটআপস গুলো আছে, আমি চাইলে এটাকে হাইড আনহাইড করে রাখতে পারি, অনেক রকমের সিস্টেম আছে। বাট আমরা বাই ডিফল্ট ভাবে বুটস্ট্র্যাপ গ্রিডটাকেই যেহেতু ফলো করে থাকি, সো এটাই আমরা দেখতেছি। আচ্ছা এখন হচ্ছে আর এডবি এক্সির মধ্যে আর কি পার্ট আছে, আমরা এই পাশ থেকে তো অ্যাসেট প্যানেল এগুলো দেখেছিলাম তাই না, অ্যাসেট লেয়ার। স্যার এখানে একটা কোশ্চেন এগুলো দেখা হয়নি তো ভাইয়া। হ্যাঁ স্যার একটা হ্যাঁ কোশ্চেন বলেন। স্যার আমরা হ্যাঁ বলেন। ওয়েব টেমপ্লেটে যেরকম কলাম উইথ স্যার 70 মেইনটেইন করছিলাম, এখানে কলাম উইথ কিছু মেইনটেইন করতে হবে না স্যার? না কোনো কিছু মেনটেন করতে হবে না, এটা মেনটেন করা খালি ম্যান্ডেটরি না, অ্যাজ তো বিকজ গাটার উইথটা 50 দিয়ে দিই। হ্যাঁ আমরা যখন ডিজাইনটা করবো ডিজাইনের সময় আমার ফন্ট সাইজ, লোগোর সাইজ, আইকনের সাইজ এই বিষয়গুলোকে মেনটেন করাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, কারণ আপনি এখানে রেসপন্সিভ কি আপনি মোবাইল স্ক্রিনের একটা স্পেসিফিক সাইজ নিয়েই করতেছেন। রেসপন্সিভ হয় কোন পার্সপেক্টিভে, যদি আপনি এটা যদি একটা ওয়েবসাইট হতো তাহলে সেটা অন্য কথা ছিল। যখন আপনি ধরেন আপনি একটা লাইক স্যামসাং গ্যালাক্সির জন্য যখন করতেছেন, আবার যখন অ্যান্ড্রয়েড আইফোনের জন্য করছেন তখন কিন্তু দুইটাই কিন্তু মোবাইল প্ল্যাটফর্ম, এখানে কিন্তু ভিন্ন কোনো প্ল্যাটফর্ম নেই। যদি একটা আইপ্যাড হয় তখন আবার দেখা যাচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, আইপ্যাড হলো তখন আবার চেঞ্জ হয়ে যায় গাইড সিস্টেম। সো এইটাই হচ্ছে ফ্যাক্ট, মোবাইলের ক্ষেত্রে লিমিটেশন খুব একটা বেশি নাই, কিন্তু ওয়েবের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু লিমিটেড করে আমাদের কাজ করতে হয়। এইগুলোই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই পাশ থেকে আসি, আমাদের দুইটা জিনিস আমরা এখানে লেয়ার প্যালেট আর অ্যাসেট প্যালেট দুইটা জিনিস আমি বলছিলাম আপনারা ভুলে গেছেন। অ্যাসেট প্যালেটের কাজ হচ্ছে আর লেয়ার প্যালেটের কাজ কি, অ্যাসেট আর লেয়ার প্যালেটের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি সে লাইক এখান থেকে অ্যাসেট নিলাম, অ্যাসেট অ্যাসেট তিন ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে কালার্স, একটা হচ্ছে ক্যারেক্টারস আর একটা হচ্ছে সিম্বল। আমি জাস্ট এখানে একটা ওয়েবসাইটের থ্রুতেই দেখাচ্ছি, আমি এখানে ছিলাম অ্যাডোবি এক্সিট পেজেই ছিলাম। দেখেন এই যে দেখেন এখানে অ্যাসেটস নামে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই অ্যাসেটস এর কাজটা কি, অ্যাসেটস এর কাজটা হচ্ছে আপনি যখন ডিজাইন করবেন আপনার কিছু জিনিস আপনাকে লোড করে রাখতে হবে। আমি দেখাইছিলাম কিন্তু ভুলে গেছেন আপনারা, মনে আছে যে আমি ওই যে টাইটেল তারপর হেডারের জন্য আলাদা আলাদা করে ফন্ট ক্রিয়েট করে দেখাইছিলাম, মনে আছে কি জি সেটা? ভাই, এখন মনে পড়ছে যে দেখাই হ্যাঁ হ্যাঁ ওই অ্যাসেটটাই হচ্ছে সেটা। আর লেয়ার হচ্ছে আপনি এখানে যতগুলো ইয়া নেবেন
ডকুমেন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কি হচ্ছে লেয়ার ক্রিয়েট হচ্ছে। এই লেয়ার গুলোকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, লক করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, আবার উপর নিচেও করতে পারবেন। লাইক এটা আমার কি আছে, উপরে আছে, উপরে আছে। এখন আমি এটাকে চাইলে কি করবো, এটাকে ড্র্যাগ করে নিচে নামাই নিচ্ছি। আবার চাইলে আমি এটাকে কি করতে পারবো, লক করতে পারবো, আবার চাইলে আনলক করতে পারবো, হাইড করতে পারবো, আনহাইড করতে পারবো। ইটস আপ টু মি, আমার ডিজাইন পারপাসে। এটাকে বলা হয় এক্সপোর্ট। এক্সপোর্ট মানে যেটা হচ্ছে স্পেসিফিক ভাবে এই লেয়ারটাকে আপনি কি করবেন, অ্যাজ এ ইমেজ অথবা আলাদা ডকুমেন্ট হিসেবে কনভার্ট করবেন। লাইক এখানে আমার এটা একটা লোগো হিসেবে আছে, এইটাকেই আপনি কি করবেন, এক্সপোর্ট করে আইদার জেপিজি, পিএনজি অথবা অন্য কিছুতে কনভার্ট করবেন। তো আপনি লেয়ারে এসে এখানে দেখেন মার্ক ফর ব্যাচ এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এইটা কি হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। এখন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর এখানে আমি এক্সপোর্টে গেলাম, দেখেন অপশন আছে ব্যাচ, একটা হচ্ছে সিলেক্টেড, আর একটা হচ্ছে অল আর্টবোর্ডস। সিলেক্টেড যখন আমি দিব তখন দেখবেন এই পার্টিকুলার এটাই আমার সিলেক্ট হয়ে গেছে। আর ব্যাচ মানে হচ্ছে ধরেন আমি এখান থেকে আরেকটা ক্রিয়েট করতেছি, নিলাম, নেওয়ার পর এখন আমি জাস্ট ইয়াটা চেঞ্জ করি। আচ্ছা, এখন এইটাকে আমি কি করলাম, এটাকে কি আছে, ব্যাচ এক্সপোর্ট করা আছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটার উপর আমি ব্যাচ এক্সপোর্ট করে দিচ্ছি, মানে এক্সপোর্ট ইয়াটাকে আমি অন করে দিচ্ছি। এখন আমি যদি এটাকে এক্সপোর্ট থেকে ব্যাচ এক্সপোর্টে গেলাম, দেখেন এক্সপোর্ট ভার্সনটা কি আসতেছে, ফরম্যাট আসতেছে পিএনজি, এসভিজি, পিডিএফ, জেপিজি, অর্থাৎ পুরো আর্টবোর্ড না, কি হবে স্পেসিফিক ভাবে এইটাই কি হবে আমার, এই চারটা ইয়াই কি হবে আমার জেপিজি বা আমি যে কনভার্ট করতে চাচ্ছি সেটাতে কনভার্ট হবে। এক্সপোর্ট ফর ডিজাইন, ওয়েব, আইওএস, যে কোনো একটা হতে পারে। লাইক আপনি আইওএস সিলেক্ট করলেন, আইওএক্স এর সাইজ অনুযায়ী 1x 2x 3x এই সাইজে এটা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। লাইক 2x দিলাম। এখন আমার ভার্সন কি, পিএনজি, এক্সপোর্ট দিচ্ছি। সে লাইক এখান থেকে আমি ডেস্কটপে এক্সপোর্টটা করি, ডেস্কটপে করব। ওকে, সিলেক্ট ইমেজে করলাম, সিলেক্ট ফোল্ডার, এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট হয়ে গেছে। এখন এক্সপোর্টে কি কি সুবিধা হচ্ছে আমরা দেখতেছি। এখন চলেন এক্সপোর্টে কি সুবিধা হলো। ফোল্ডারটা কোথায় গেল, এই যে দেখেন প্রতিটা কিন্তু, দেখেন প্রত্যেকটা কিন্তু কি আলাদা আলাদা এক্সপোর্ট হয়ে গেছে না, দেখতে পাচ্ছি কি এক্সপোর্ট হয়ে গেছে আলাদা আলাদা করে। এই প্রত্যেকটা এলিমেন্টস কি আলাদা আলাদা একটা সিম্বল করে এক্সপোর্ট হয়ে গেছে না, জি আমি কি ভাইয়া, দেখতে পাচ্ছি বিষয়টা? জি ভাইয়া, হ্যাঁ, বুঝতে তার মানে পারছি। আমার আইকন গুলোকে বা সেট গুলোকে আমি কি করতে পারবো, এভাবে করে এক্সপোর্ট করতে পারবো। সেম ভাবে আমি চাইলে কি করতে পারবো, আর্টবোর্ড গুলোকেও এক্সপোর্ট করতে পারবো। কিভাবে? লাইক আপনার একটা আর্টবোর্ড আছে, এরকম মকআপ যখন আপনি করবেন তখন কি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট জেপিজি লাগবে না, ভাইয়া আলাদা আলাদা কি সাউন্ড লাগবে, চলে গেছে, ফাইল। সাউন্ড। হ্যাঁ, যখন আপনি মকআপ করবেন, মকআপের সময় কি আপনার ডিফারেন্ট কি লাগবে, ইমেজ লাগবে। লাইক একটা স্ক্রিন এরকম আছে, আরেকটা স্ক্রিন এরকম আছে, এন্ড পুরোটা তো আপনি সিলেকশন না করে কাজ করতে পারবেন না। সো আপনি কি করুন, এখান থেকে চলে যান এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে অল আর্টবোর্ডস এ চলে যান। এখান থেকে আপনি জেপিজিটা বা যে কোনো একটা সিলেক্ট করে দেন, এক্সপোর্ট অল আর্টবোর্ডস। এই প্রত্যেকটা কি হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি আমার অ্যাজ এ জেপিজি হিসেবে কনভার্ট হয়ে যাবে। এখানে আমি চলে আসছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন আইফোন X1, আইফোন X2, অর্থাৎ ওই পুরো স্ক্রিনটা আমার কি হয়ে গেল, যে জেপিজি হিসেবে কনভার্ট হয়ে গেল, যেটা আমি পরবর্তী প্রেজেন্ট। ইলাস্ট্রেটরের মতো কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা আমার কনভার্ট হয়ে গেল। আমি যে কোনো সময় এটাকে আমি চেঞ্জ করতে, আবার চাইলে আমি নামটাকে কি করতে পারবো, এখান থেকে মডিফাই করে ফেলতে পারবো। আচ্ছা, আরো কিছু ফাংশন আছে যেগুলো হয়তো আমাদের খুব বেশি এটা কাজে লাগে। আমি রিপিট গ্রিডটা তো দেখাইছিলাম, মনে আছে রিপিট গ্রিডটা? হ্যাঁ জি এখান থেকে, ভাইয়া, এটা মনে আছে। হ্যাঁ এটা স্যার। খুব কাজে লাগে, এটা খুব কাজে লাগে রিপিট গ্রিডটা। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আর বেশি খুব একটা নেই। প্রোটোটাইপের ফাংশনটা তো আমাদের প্রোটোটাইপিং এর যে ক্লাস আছে সেখানে আমরা দেখবো। আর এই পাশ থেকে আমরা প্রিভিউ মোডটা দেখতে পারি। প্রিভিউ মোড মানে হচ্ছে আমি যা করলাম সেটার একটা স্ক্রিন মোড, অর্থাৎ ওটা প্রেজেন্টেশনটা মোবাইল ভার্সনে কেমন লাগবে, মোবাইল ভার্সনে কেমন লাগবে সেটা দেখতে পাবেন এখান থেকে। ধরেন আমি এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর এখন আমি এটাকে ভিউ দেখতে চাচ্ছি, এটা যে মোবাইল হিসেবে কেমন লাগবে, ক্লিক করলাম, এটা আমার স্ক্রিন ভিউতে এখান থেকে আমি দেখতে পাবো। অর্থাৎ এটা প্রেজেন্টেশন ভিউটা আমি এখান থেকে এই প্লে বাটনের মাধ্যমে দেখতে পাবো। এটা হচ্ছে শেয়ার, অ্যাডোবির বিভিন্ন সাইটে আপনি শেয়ার করতে পারেন আপনার কাজগুলোকে। সেম ভাবে এখানে আমরা মোবাইল প্রিভিউটাকেও দেখতে পারি এই এটার উপর ক্লিক করে। আচ্ছা, এখন হচ্ছে আর তেমন কোনো ফাংশনস নেই। এই পাশ থেকে আমরা যদি একটু দেখি যে কাটাকাটির যে বিষয়টা আছে, কয়েকটা জিনিস করতে পারবো। একটা হচ্ছে ইউনাইট, একটা হচ্ছে সাবট্রাক্ট,
এক্সক্লুড দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ইউনাইটে ক্লিক করলাম, দেখেন দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে গেল। আবার সেম ভাবে আমি চাইলে সাবট্রাক্ট করতে পারবো, সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। আবার চাইলে আমি কি করতে পারবো, এক্সক্লুড করতে পারবো। এক্সক্লুডের কাজ হচ্ছে কমন জায়গাটুকুকে রাখবে, বাকিটুকুকে ডিলিট করে দেবে। কেটে দেব। ক্লিক করলাম, কেটে গেল। আর পরেরটা হচ্ছে কমন জায়গাটাই ডিলিট হবে, বাকিটা থাকবে। ওকে, এই ফাংশনস গুলো। আর উপরে অ্যালাইনমেন্টস আর আর তেমন কোনো কিছু নেই। আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ইউআই কিটসে যাবেন। ইউআই কিটসে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন মেটেরিয়ালস পাবেন আপনি, গুগল মেটেরিয়ালস, মাইক্রোসফট হ্যাঁ, মেটেরিয়ালস। এগুলো আমরা কিভাবে ডাউনলোড করব? হ্যাঁ, এগুলো ডাউনলোডের জন্য আপনি চলে যান এখান থেকে সেলেক্ট গুগল মেটেরিয়ালস বা ওয়ারফ্রেমস। তো আপনি গুগল মেটেরিয়ালসে যাওয়ার পর এখান থেকে দেখবেন কিছু আমাদের এই যে উপরের যে অ্যাপ বার, তারপর নেভিগেশন প্যানেল এগুলো থাকে না, আমরা তো এগুলো দেখি প্রত্যেকটা অ্যাপে। এই যে উপর দিকে যে টাইম, তারপর হচ্ছে কি সার্চ হ্যাঁ, অপশন এগুলো থাকে, তারপর নিচ দিকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকবার ক্রিয়েট করি না, আমরা কিন্তু প্রত্যেকবার ক্রিয়েট করি না। আমরা কি করি, ওই যে কিটস গুলো আছে না, ওই কিটস গুলোকে নিয়ে এসে এখানে আমরা ইউজ করি। ওই যে কিটস গুলো থাকে, ওই কিটস গুলোকে নিয়ে এসে আমরা কি করি, এখানে এটা ইউজ কিভাবে করি। ডাউনলোড করব? সো লাইক, আচ্ছা আমি দেখাচ্ছি। কোথায় গেল, এই যে মেটেরিয়াল ডিজাইনে গেলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কিয়া পাবেন। সো লাইক আপনি এখান থেকে ডিজাইন কিটস ফর অ্যাডোবি এখানে চলে গেলেন, যাওয়ার পর এখানে এক্সডি মেটেরিয়াল ডিজাইনের ওদের বিভিন্ন ধরনের কিটস আপনি এখান থেকে পাবেন। আবার ধরেন আপনি এখান থেকে চাচ্ছেন like এখানে গেলেন, এখান থেকে চাচ্ছেন হচ্ছে অ্যাপেল আইওএস এর জন্য চাচ্ছেন, আইওএস এর ওখানে চলে যাবেন। ওখান থেকে আপনি অ্যাপেলের যত কিট আছে, সার্চ বাটন থেকে শুরু করে অ্যাপেলে কি ধরনের আইকন ইউজ করা হয়, অ্যাপেলে কোন ফরম্যাটে, আপনাকে ছোট বড় কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইউজ করে ওয়াইফাই আইকন থেকে শুরু করে কল বাটন থেকে শুরু করে সবকিছু। অর্থাৎ আপনাকে কিন্তু বারবার কষ্ট করে কি করতে হবে না, ওই সাইজিং করতে হবে না। আপনি এখান থেকে, যেমন এটা ফটোশপ ভার্সন, আমি এটা ক্লিক করলাম, আর এটা হচ্ছে এক্সডি ভার্সন, ক্লিক করলাম। এক্সডিটা আমারটা মনে হয় রান হবে না, কারণ এক্সডি প্রিভিয়াস ভার্সনটা আমার এখানে দেওয়া। কিট যেটা থাকবে, এই কিটস গুলো আপনাকে কি করবে, আপনি ওই যে কি ধরেন ওই যে যেটা বোঝাতে চাচ্ছি আমি, এখানে আপনার একটা সার্চ বাটন লাগবে, বা এখানে আপনার সেটিংস আইকন লাগবে। আপনি ওই 24x24 ছোট করবেন, 48x48 বড় করবেন, এটার কোনো দরকার নাই। আলাদা আলাদা সাইজিং করে ওখানে দেওয়াই আছে। আরেকটা বিষয় হচ্ছে ইউআই কিটস, ইউআই 8 এ চলে যাবেন, ইউআই কিট ডাউনলোডের জন্য। ইউআই 8 এখানে ভাইয়া, আপনার ওইটা কি বিভিন্ন কোনো মডিফাই করতে হবে অথবা কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না, ওইটা জাস্ট ধরে কি নিয়ে এসে থিম বসে দেবেন। কারণ ওইটা কি থিম ফরেস্টে অ্যাপ্রুভ হবে? ওটা যদি ওইগুলো ইউজ অবশ্যই করি আমরা? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। কিন্তু আপনার ওটা কিন্তু এমন না যে প্রত্যেকটা জায়গায় আপনি সেমটাই ইউজ করবেন, কিছু তো ইউনিকনেস রাখতে হবে। যেমন এখানে আপনার সার্চ বাটন দেখাবেন, সার্চ বাটনটা তো আপনার আর ইউনিকের কিছু না, এটা ওইরকমই। আবার এখানে সেটিংস বাটন দেখাচ্ছেন, এখানে হ্যাঁ, একটা ওরকমই রাখবে। একটা একটু ওপেন করে আমাদের একটু হ্যাঁ, দেখাবেন? এটা দেখাচ্ছি, কিন্তু আমার প্রবলেম হচ্ছে এই যে ভার্সনটা এখানে আছে, এটা প্রিভিয়াস ভার্সন। আমি যেটা ডাউনলোড করছি এটা মোস্ট অফ এটাতে ওপেন হবে না, তারপর আমি দেখি হয় কিনা, সময়ও লাগবে। আচ্ছা আমি ইনভিশনে দেখাই, ইনভিশনটা এখানে আছে কি। স্যার প্রিভিয়াসলি ইনস্টল করতে থাকলে ওটা দেখান, তাও হবে। বুঝি নাই স্যার। আগে থেকে ইনস্টল করা ছাড়া কিছু থাকলে ওটা দেখালেও হবে স্যার। না, এটাতে কোনো কিছু ইনস্টল, এটা আমি এক্সি আপনাদের ক্লাসের পারপাসে এটা মানে এই কম্পিউটারে ইনস্টল করেছি। এটা মোশন গ্রাফিক্স এর কম্পিউটার, মানে এটা আরেকজন টিচারের কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যেমন আমি এখান থেকে দেখাচ্ছি, এই যেমন ফিট গোল ইউআই কিট, এটা আমি নামিয়ে ফেলেছিলাম। সো ইউআই কিটটা আমি ওপেন করতেছি। ইনভিশনে এইখানে যেভাবে কাজ করবে ওখানেও সেম ভাবে কাজ করবে। এই যে দেখেন এখানে কিটটা যখন আপনি নামাবেন, এটা কি আছে, ওয়েবের ভার্সনে আছে, এটা আইফোন ভার্সনে আছে। আমি আইফোনে গেলাম, এইবার দেখেন আইফোনের প্রত্যেকটা স্ক্রিন এখানে ডিজাইন করা আছে, কোন স্ক্রিন কিভাবে হবে। এখন আপনার দরকার হচ্ছে কি, লাইক আপনি এই প্যানেলটা নেবেন, লাইক আপনি এই বাটন গুলো নেবেন। আপনার কষ্ট করে ডাউনলোড করার দরকার নেই বা সাইজিংও করার দরকার, আপনি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে চলে যাবেন, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে চলে যাবেন। লাইক এটা নেবেন আপনি, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আপনি ওখানে চলে যাবেন। লাইক আপনার এটা লাগবে, আপনি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে ওখানে চলে যাবেন। আপনাকে কষ্ট করে না করতে হবে সাইজিং, না করতে হবে কোনো কিছু। কথাটা কি বুঝতে পারতেছি আমার? যেমন এই জি বাটনটা আপনার ভাইয়া। লাগবে, এটাকে ভাই, আপনি আমি ড্র্যাগ একটা করে জিনিস নিয়ে। বুঝি না, যেটা হচ্ছে হ্যাঁ, আমরা যখন ইলাস্ট্রেটর ফটোশপে একসাথে কয়েকটা ডকুমেন্ট একসাথে ওপেন করতে পারি, এখানে কি অ্যাডোবিতে কি এই সিস্টেমটা আছে ভাইয়া? আলাদা আলাদা ডকুমেন্ট ওপেন হবে, আলাদা আলাদা ডকুমেন্ট ওপেন হবে। একসাথে ডকুমেন্ট ওপেন করার জন্যই তো আপনার এই যে, যেমন এটা ওপেন করলাম, এটার মধ্যে টোটাল যতগুলো স্ক্রিন আছে সবগুলো এখানে চলে আসছে। তার কারণ কি, আমি এই স্ক্রিনেই আলাদা আলাদা মানে একসাথে করেছি। এখন আপনি যদি মনে করেন যে প্রথম স্ক্রিনের জন্য একটা নিলেন, সে লাইক আপনি প্রথম স্ক্রিনের জন্য একটা নিলেন,
আবার আরেকটা স্ক্রিনের জন্য আবার নিউতে যাবেন, তাহলে কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট ওপেন হবে। এটা কিন্তু করবেন না। কি করবেন, একটা ডকুমেন্ট নিয়েছেন, এবার আর্টবোর্ডে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে সাইজ আছে সেই সাইজটা আপনি নিয়ে ক্রিয়েট করে নেবেন। একই ইয়ার মধ্যে আর্টবোর্ড ক্রিয়েট হচ্ছে, ইলাস্ট্রেটরের মতোই। বুঝতে পারতেছি? জি বুঝতে পারছি ভাইয়া। এখন যদি ধরেন আমি কিট থেকে কোনো কিছু নিয়ে আসতে চাই, তাহলে হ্যাঁ, ড্র্যাগ তখন এন্ড ওইটা ড্রপ করে আলাদা। দিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও হবে। স্যার ঠিক কিট আছে? থেকে যেগুলো নিয়ে আসবো ওগুলো কি স্যার আবার অ্যাসেটে সেভ করা যাবে অ্যাসেট প্যানেলে? হ্যাঁ, অবশ্যই 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 যাবে, অ্যাসেটে সেট করা যাবে। যেমন ধরেন আপনি কিট থেকে নিয়ে, ওটা তো ইনভিশন, তো দেখাতে পারতাম। ধরেন আপনি হচ্ছে এখানে আপনার কোনো কিছু আছে, সে ফর এক্সাম্পল এখানে আপনার এরকম একটা বাটন আছে, আপনার কিটেই আছে, বাটন আছে। এখন এটাকে আপনি কি করবেন, অ্যাসেটে নিয়ে যাবেন। এন্ড অ্যাসেটে এটা যাওয়ার পর এখান থেকে অ্যাসেটে চলে যান, যাওয়ার পর এখানে এসে সিম্বল ক্লিক করেন, এটা অ্যাসেটে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি আপনার যখন দরকার হচ্ছে সেখানে এসে আপনি ড্র্যাগ করে ইউজ করেন। কালার কি বুঝতে আমরা পারতেছি? কপি করে নিয়ে এসে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, হ্যাঁ অথবা হ্যাঁ হ্যাঁ কপি পেস্ট হ্যাঁ করে নিয়ে হ্যাঁ, আসতে পারবো? কপি পেস্ট করে নিয়ে আসতে পারবেন, কিন্তু অ্যাসেটে রাখাটা ভালো। এটা হচ্ছে মানে কি বলবো, ডেকোরেটেড একটা ওয়ে কাজে, যে আপনি অ্যাসেটের মধ্যে রাখতেছেন, তাহলে বারবার আর আপনার ওই পেজে যেতে হচ্ছে না, অ্যাসেট থেকে আপনি পিক এন্ড ড্রপ করতে পারতেছেন। প্রথম অ্যাসেটে যেটা অবস্থায় তো থাকবে স্যার, অ্যাসেটে যেটা থাকবে তো স্যার একবারে সেভ মানে পার্মানেন্টলি সেভ হয়ে যাচ্ছে। ওটা পরে আমি যদি মানে যেখান থেকে আমি নিয়ে আসছিলাম ওই আমার লিংক ফাইলটা যদি ডিলিট হয়ে যায় বা কোনো কারণে আমার মিসিং হয়ে যায়, তাহলে অ্যাসেট থেকে তো ওটা যাবে না। না, আপনি আপনি যখন কাজ করতেছেন, আপনার কাজের সময় তো আপনি অ্যাসেট গুলোকে এখানে ক্রিয়েট করতেছেন, তাই না? এখন দেখেন আমার এই জায়গাটা থেকে কিন্তু কোনো অ্যাসেট বা কোনো কিছু নাই, কোনো ফাইলই কিন্তু নেই, কিন্তু এটা কিন্তু রয়ে গেছে, কারণ কি আমি অ্যাসেটের মধ্যে অলরেডি স্টোর করে ফেলছি। অ্যাসেটের মধ্যে অলরেডি স্টোর করে ফেলছি। এখন আমার দরকার হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতেছি, এখন দরকার হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতেছি, দরকার হচ্ছে আমি ভাইয়া নিয়ে আসতেছি একটা যেখানে দরকার প্রশ্ন হচ্ছে। আমার মাথায় হ্যাঁ আসে, সেটা হচ্ছে আমি হ্যাঁ, যেটা বলেন। ডাউনলোড করলাম কিটস, সেটা যদি ধরেন আমার নেট না থাকে, সেভ ফর এক্সাম্পল, তাহলে কি আমার ওইটা কাজ করবে? নেটের সাথে তো কিটের ডাউনলোডের কোনো সম্পর্ক নেই, ডাউনলোড না হলে তো আর আপনি কিভাবে এটা ওপেন করবেন? না না, ডাউনলোড ধরেন করলাম, আমার পিসিতেই রয়ে গেল, হ্যাঁ তখন আমি ওটা ইউজ হ্যাঁ, করতে পারবো? লিংক? অবশ্যই এক্সডি হলে অবশ্যই পারবেন। ফিগমার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নেট কানেকশন লাগে, ফিগমা বা ইনভিশনের ক্ষেত্রে নেট ইয়ার সাথে সার্ভারের সাথে কানেক্ট করে তারপর অনেক সময় কানেক্ট করতে হয়। কিন্তু এক্সডির ক্ষেত্রে আপনি যখন ডাউনলোড করে ফেলছেন তখন এটা উইদাউট নেট ছাড়া আপনি অন করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে। সো এই তো আমাদের এক্সডি। আর এর বাইরে এক্সডি তে আসলে বলার কিছু নেই, যা দেখছেন এটা দিয়েই মাশাআল্লাহ অনেক কাজ করে ফেলতে পারবেন। সো জাস্ট এখন প্র্যাকটিসের টাইম। আর যেটা করবেন, সবাই কিডস গুলোকে এক্সট্রা করে নামিয়ে রাখবেন। এরকম অসংখ্য কি, যেমন আইপ্যাডের জন্য আমি এখান থেকে রেখেছি, আইপ্যাডে ক্লিক করলে আইপ্যাডের স্ক্রিন সাইজে সবকিছু এখান থেকে চলে আসতেছে। আমার বারবার কষ্ট করে ওই জিনিসগুলো তৈরি করার কোনো দরকার নেই, আমি একটা কিস থেকে আমি হাজার হাজার এলিমেন্টস পাচ্ছি। তো এলিমেন্টস গুলোকে আমি মার্জ করে আইডিয়া জেনারেট করে করে আমি নতুন নতুন মানে জাস্ট কাস্টমাইজ করে ডেলিভারি ইউজ করতে কনসেপ্ট, পারবো আমরা? হ্যাঁ কাস্টমাইজ করে ইউজ করতে পারতেছে। কারণ কনসেপচুয়াল থটটা তো আপনার মাথা থেকে আসবে। হ্যাঁ আর এখন আপনি ধরেন আইকন বোঝানোর জন্য একটা মানুষের আইকন, এটার তো না ক্রিয়েটিভ আর কি চিন্তা করবেন, আনলেস ক্লায়েন্ট এটা এক্সপেক্ট করে। ঠিক আছে, So, এটাই। স্যার স্যার একটা কোশ্চেন ছিল, স্যার কালার প্যানেল তৈরি করার কোনো স্যার ট্রিক্স বা এমন কিছু আছে নাকি, যে আমি কালার প্যানেল তৈরি করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা ইউআই কালারের জন্য আমি আপনাদেরকে বলছিলাম ইউআই গ্রেডিয়েন্টটা ফলো করতে, মনে আছে কি? জি ভাইয়া, কালার ইউআই কি নিজে ক্রিয়েট করব? ব্র্যান্ড কালার যেটা আসবে এটা মাথায় রাখতে হবে, আনলেস আপনি মানে টেমপ্লেট টাইপের কোনো কিছু ক্রিয়েট করেন। ধরেন আপনি ক্রিয়েটিভের জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, ক্রিয়েটিভের কালার কি, লোগোর কালার কি? রেড। রেড এন্ড ব্ল্যাক। তো আপনার কনসেপ্টে কি থাকবে? রেড এন্ড ব্ল্যাক থাকবে। জি আলটিমেটলি লোগোর কালার থেকে আপনার কালার কনসেপ্টটা আসবে যে কোনো কাজের ক্ষেত্রে। যদি আপনি এমন হয় যে আপনি ডেমো করতেছেন, তাহলে ডেমোর ক্ষেত্রে আপনি ফার্স্টে লোগোর কালারটাকে পিক করেন, লোগোর জন্য কালার পিক করে দেন আপনি ওই কালার গুলোকে এখানে ইউজ করেন। যেমন এই কালারটা এখানে ইউজ করছে, এই দুইটার বাইরে কিন্তু কোনো কালার এখানে ইউজ হয় না। তার কারণ কি, ওর টোটাল কালারটাই হচ্ছে এই দুইটা কালার উপর লিমিটেড। সো আপনি এভাবে করে কালার কম্বাইন করেন, ইউআই গ্রেডিয়েন্টে যান, কোন দুইটা কালার সব থেকে ভালো লাগতেছে সেই কালার গুলোকে নিয়ে কাজ করেন। এটা ফ্ল্যাট হোক আর গ্রেডিয়েন্ট হোক, ইউজ করলেই হলো। বুঝতে পারতেছি? হ্যালো হ্যালো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, মানে থিম কালারটা আসলে আমার মেইন ফোকাস থাকবে। হ্যাঁ থিম কালারটা মেইন ফোকাস থাকবে, যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে থিম কালার মেইন ফোকাস, সেটা মোবাইল অ্যাপস হোক, ফ্লায়ার হোক, ব্রোশার হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে। ওকে, সো আর কোনো বিষয় স্যার আছে কি আমার একটা কারোর? কোশ্চেন আছে।
স্যার বলেন স্যার। আমারও তো যে স্ক্রিনটা নিই মানে সবচেয়ে লার্জ সাইজটা নেওয়ার চেষ্টা করি। এখন আইফোনের জন্য আইফোন X11 এটা ইউজ করা হয়। এখন 375/812 এই আর্টবোর্ড সাইজটি ইউজ করি। এখন আমাদের 375 ইউজ করবেন হচ্ছে উইতে, আর হাইট থাকবে আনলিমিটেড। হ্যাঁ, এখন এইটাই। এখন আমাদের মনে করেন কিছু টার্মস এন্ড কন্ডিশন একটা স্ক্রিন ডিজাইন করতেছি। এখন মানে 375 তো ওইটা হচ্ছে ফিক্সড, বাট আমার মানে হাইটটা হয়ে গেছে 2000। এখন আমি এই যে ট্যাব বার আছে মানে নিচে যে ট্যাব বারটা, এই ট্যাব বারটাকে 2000 এর নিচে রাখবো না 800 না বারের না না ওখানে? না 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 800 বারের ওখানে রাখবেন। এটা দিয়ে ভিউ পয়েন্ট হাইট দিয়ে আমরা কালকে দেখাইছিলাম। ধরেন আপনার সে ফর এক্সাম্পল, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। লাইক এটা হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশনের পেজ। হ্যাঁ, এখন এটার হাইটটা হচ্ছে এত বড়, হ্যাঁ তাই না? তাহলে এখন আপনার ভিউ পয়েন্ট হাইট যেটা আছে, ভিউ পয়েন্ট হাইটের কথা মনে আছে জি কালকে স্যার, যে মনে আছে। দেখাইছিলাম? জি স্যার। হ্যাঁ, তাহলে ভিউ পয়েন্ট হাইটটা আপনি সেট করবেন আগে, যে কোথা থেকে আপনার স্ক্রলটা হবে। এন্ড ওই ভিউ পয়েন্ট হাইটের থেকেই আপনি কি করলেন, এখানে একটা নিচে নেভিগেশন বার লাগবে, অ্যাপ বার লাগবে। এখানে আপনার 4টা আইকন রাখেন। ফর এক্সাম্পল এখানে different icon। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে বিভিন্ন হোম আইকন আমি এগুলো অনেক রেখে কিছু দেবো? মিস করলাম ভাইয়া, কি দেখাইলো কোনো আমরা? কিছু মিস হয়, কোনো কিছু মিস হয়নি। আচ্ছা ধরেন এটা, হ্যাঁ, এখন আপনি যখন প্রিভিউতে যাচ্ছেন, দেখেন এখানে আসেন, আপনার কি এটা দেখাচ্ছে না? কারণ আপনি ওই যে স্টার্টিং এই ওইটা আপনি ক্রিয়েট করে ফেলছেন, ওই এন্ডিং এই 812 তেই। আপনার ক্রিয়েটটা হবে কিন্তু কি 812 তে। এরপর আপনি স্ক্রল করেন, সরি, এরপর আপনি স্ক্রল করবেন। এরপর যখন আপনি স্ক্রল করবেন, খেয়াল করবেন যে আমি ভিউ পয়েন্ট হাইট যেখান থেকে দিলাম সেই জায়গাটা থেকে আমার কি হচ্ছে, স্ক্রল ঠিকই হচ্ছে, কিন্তু আমার এটা কিন্তু উপরে নিচে চলে যাচ্ছে, তাই না? উপরে নিচে চলে যাচ্ছে। এটা কালকে এখানে আবার বুঝিয়েছি। পুরো টাইপের ফিক্স করে রাখা যায় তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট, যে ভিউ পয়েন্ট হাইটের মাধ্যমে আমরা কি করতে পারবো, স্ক্রল করতে পারবো। স্ক্রল করে আমাদের স্যার আমরা যখন কোনো একটা স্ক্রিনকে স্ক্রল করি তখন তো ওইটা স্যার মানে সব সময় স্ক্রিনের নিচে থাকে, মানে ট্যাব বার যেটা বলা হয়, ওইটা হোম আচ্ছা থাকুক বা ব্যাক বাটন থাকুক, ওটা তো নিচে থাকে স্ক্রিনের। আচ্ছা আচ্ছা, দেখেন এখন আসেন, আপনি এই পেজটা করছেন, একটু দাঁড়ান এখানে। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে ভিউ পয়েন্ট হাইট ক্রিয়েট করতে পারি, আর একটা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা এই স্ক্রিনটাকে ডিভাইড করে দিতে পারি। যখন আমরা ফটোশপে কাজটা করি, আমরা যেটা করি, এই জায়গাটাতে তো ভিউ পয়েন্ট হাইট ক্রিয়েট করার কোনো অপশন নাই। তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, এইটাকে, এই আর্টবোর্ডটাকে আমরা যেটা করি এই পর্যন্তই লিমিটেড রাখি। এন্ড এই পয়েন্ট থেকে আবার কি করি, আমরা আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করি। এই পয়েন্ট থেকে আবার আরেকটা আর্টবোর্ড আমরা ক্রিয়েট করি। ফটোশপে যেটা আমরা করি সেটা আমরা এইভাবে করে থাকি, যে আমরা যখন এখানে নিচ্ছি এইটুকু এরকম থাকে, পরের টুকুতে যে আমরা বাকি যে অংশটুকু দেখাচ্ছি সেটা এখান থেকে আচ্ছা আমরা দেখাই। ভাই, এইটা যদি আমরা এখানেও করি কোনো প্রবলেম নাই তো? এই কোথায়? এক্সিটে না, এখানে করলেও কোনো প্রবলেম নাই, এখানে করলেও কোনো প্রবলেম নাই, এখানে করলেও কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে স্ক্রিন একটা দেখাতে পারলে ভালো হতো। উম,
হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ একটু দাঁড়ান, আমি জাস্ট করে দেখি এখানে সমস্যা নাই। কাউন্টারটা হচ্ছে। নরমালি ফটোশপে যখন আমরা করি স্ক্রিনটাকে ডিভাইড করি, বাট এইটার ক্ষেত্রে আমি জাস্ট একটু এক্সপ্লোর করে দেখি। হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ এটার প্রবলেমটা ওকে। সো এই প্রবলেমটা একটু জাস্ট নোট করে রাখেন, এটা আমাকেও দেখতে হবে, কারণ আমি নর্মালি যখন করি তখন এটাকে আমি ভেঙে দেই। কখনো এটা আবার মাথায় আসেনি যে এটা যদি স্ক্রল করে করতে হয় তাহলে এটা লক করবো না, কারণ যখন আমি করি তখন এই স্ক্রিনটা এখানে থাকে, দেন পকেটটাকে ভেঙে দিই। সেম ভাবে ফটোশপে। তো জাস্ট একটু নোট রাখেন, আমি হয়তো বা এটা সলভ করে অথবা আমি কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু দেখে আপনাদেরকে এটা সলভ করার চেষ্টা করবো। ওকে জি ভাইয়া। ওকে। নরমালি একটু মাথায় রাখবেন, যখন আমরা করি তখন ফটোশপের ক্ষেত্রে কিন্তু এই ভিউ পয়েন্ট হাইটটা থাকে না, রিমেম্বার। তখন আমরা কিভাবে করি, এক্সডি তে আমরা এই ভিউ পয়েন্ট হাইটটা পাচ্ছি, কিন্তু ফটোশপে এই জিনিসটা থাকে না। সো আমরা তখন কি করি, এই পেজটার যতটুকু মানে লিমিটেড হাইট যতটুকু ছিল, সে লাইক এটা 812 পর্যন্ত শেষ, কিন্তু এটা যাবে হচ্ছে 1012 পর্যন্ত। সো বাকি 400 যেটা, এই 400টা নিয়ে আমরা আবার এখানে কি করি, আরেকটা স্ক্রিন ক্রিয়েট করি। দেন ওই স্ক্রিনটাকে আমরা ওইভাবে করে ডেলিভার করি। কোডাররা পরে ওইটাকে কি করে, এটাকে হাইলাইট করে ফিক্স করে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা থেকে ভিউ পয়েন্ট হাইটের এই পয়েন্টটাকে আমাকে একটু দেখতে হবে। ওকে, একটু দেখতে হবে, আমি হয়তো বা পরে তারপরে আপনাদেরকে জানাতে পারবো। জি ভাইয়া। কারো কি কোনো ইস্যু আছে এটা নিয়ে, যে কোশ্চেন করেছিলেন স্যার? জি স্যার, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আমি এটা দেখাবো আপনাদেরকে হয়তো বা নেক্সট ইয়াতে। আমার ওকে, সো আর এইটা কিছু হচ্ছে কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন বলেন। যেটা হলো, আমরা ইউআই কিটে যে মানে মাঝে মাঝে ওয়েলকাম স্ক্রিন দেখি, এখানে বলা হয় বাটন কনসিস্টেন্সি মেনটেন করতে হবে সর্বদাই। এখন আমরা স্যার কখনো কখনো দেখি যে ফর্ম গুলো থাকে, ফর্মে 3 থেকে 5 মানে একটা রেডিয়াস দেওয়া হয় মানে কর্নারে, বাট হচ্ছে আপনার যে একদম অ্যাকশন বাটন যেগুলো, সেগুলোতে একদম মানে রাউন্ডেড বাটন দেওয়া হয়। আবার স্যার কোন কোন মানে মানে ইউআই কিটে বলা হয় মানে এইগুলো করা যাবে না, যেখানে বাটন ফর্মে একই দিতে হবে, সব জায়গায় বাটন একই দিতে হবে, হয় কর্নার রেডিয়াস না হয় ক্যাপসুল বাটন দিতে হবে। আবার স্যার কোথাও বলা থাকে যে ঘোষ বাটন ইউজ করা যাবে না, মানে এগুলো যদি একটু বলতেন মানে আচ্ছা, ঘোষ বাটন, কর্নার বাটন, এইসব বাটনের যত ডেফিনেশন আছে সবকিছুর উপরে মাথা রাখবেন। যখন ডিজাইন করতেছেন, আপনার ডিজাইনের একটা ব্যালেন্স হচ্ছে অন্যতম একটা ইস্যু। যেমন ধরেন আমি যখন এই ডিজাইনটা ওপেন করলাম, এই ডিজাইনের মধ্যে দেখেন সব জায়গায় কি ইউজ করা হয়েছে, রাউন্ডেড বাটন ইউজ করা হয়েছে না। এখন আপনি যদি মাঝখান দিয়ে একটা উল্টা বাটন ঢোকায় দেন, যেটা কিনা একটু এরকম, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। ডিজাইনের ডিজাইনের ব্যালেন্স, রেশিওটাই নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, ডিজাইনের ব্যালেন্স পারপাসে বলা হয়ে থাকে যে বাটনের মধ্যে একটা কনসিস্টেন্সি রাখতে, যেটা আমি ইউএক্স ক্লাসে বলেছি যে আপনাদের ফ্যামিলিয়ারিটি রাখতে হবে। ডিজাইন যদি আপনার হয় রেক্টেঙ্গেল বেস, তাহলে আপনার রেক্টেঙ্গেল ধরে কাজ করতে হবে, আর ডিজাইন যদি হয় রেডিয়াস বেস, তাহলে রেডিয়াস ধরে কাজ করতে হবে। এখন রেডিয়াসের ক্ষেত্রে আমরা এটা কতটুকু রেডিয়াস নেবে ডিপেন্ডস অন ইয়োর সেলফ ডিজাইন পারপাস। লাইক কোন জায়গায় আমরা এতটুকু রেডিয়াস নিচ্ছি, আবার কোন জায়গায় আমরা এরকম রেডিয়াস নিচ্ছি। So, এই রেঞ্জটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমি যেটা বলবো যে যখন আমরা একদম স্মল রেডিয়াস রাখি, লাইক এরকম আছে, এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা থাকতে পারে হচ্ছে 12 থেকে 15-র মধ্যে। এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা থাকতে পারে 12 থেকে 15-র মধ্যে। আর যদি আমরা একদম ফুল রাউন্ড করি, ফুল রাউন্ডে 20 থেকে 25-এর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। বুঝতে পারতেছি বিষয়টা? ভাইয়া এখানে এখানে আমার একটা প্রশ্ন লাগলো, সেটা হচ্ছে হুম। আমি যদি ধরেন রেডিয়াসটা মানে সে হচ্ছে 25 নিলাম, ঠিক আছে, হুম। সব হুম। সব সাইডে, আমার কোনো হুম। কারণে যদি অন্য পেজে এসে রেডিয়াস মানে বাটনটা আমার একটু ছোট করা দরকার হতে পারে, সেই ক্ষেত্রে কি আমার রেডিয়াস 25 রাখতে হবে, না আমি একটু আচ্ছা, কম আচ্ছা। করতে পারবো? আচ্ছা, কোনো কারণে যদি করতে হয়, তাহলে ধরেন আপনি এখানে এই জিনিসটা রাখছেন, আবার সেম পেজে আপনি হয়তোবা কি করছেন, আর একটা ছোট বাটন ক্রিয়েট করেছেন এরকম, হ্যাঁ জি। তাই না? কিন্তু এটাকে আপনি রেডিয়াস করবেন, তাহলে এটার ক্ষেত্রে যখন আপনি 25 দিচ্ছেন, দেখেন কি হয়েছে না, রেডিয়াস আমার ঠিক। এখন আপনার ডিজাইন পারপাসে কিন্তু তখন আবার এটাকে কমাতে হবে, কারণ কি আপনি এটার মতো এটাকে দেখতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, এটাই হ্যাঁ, প্রশ্ন। তাহলে ডিজাইন পারপাসে আমি কমাতে হবে। তাহলে আমার রেঞ্জ কত ছিল? 12 থেকে, আমি যদি 12 একদম প্রথম ক্যালকুলেশনটা করি, স্মল রেডিয়াস যেটাকে বলছি আমরা, আমি এখানে যদি 15 দেই, তাহলে কিন্তু আমার দেখি কাছাকাছি চলে আসছে। আর এখানে কি ডিজাইন রেশিও ভুল ধরবে না ভাইয়া? না, কেন ধরবে? ভুল ধরবে, কারণ আপনি তো ডিজাইনে নিচ্ছেন একরকম করে, আপনি এই জায়গাটাতে একটা নিচ্ছেন, এই জায়গাটাতে আরেকটা নিচ্ছেন, কারণ আপনার সাইজই তো আলাদা। এখন আপনি যখন এই পেজে যখন এরকম একটা বাটন রাখতেছেন, আবার সেম পেজে যখন ক্যাটাগরির জন্য আরেকটা ধরবেন, তখন আলটিমেটলি তো আমাকে এটা কমাতেই হবে, এটাকে তো আমার কমাতেই হবে, কোনো অপশন তো নাই। ঠিক আছে বুঝতে ভাইয়া। পারছি? জি ক্লিয়ার ভাইয়া। মানে আমি যে ডিজাইনটা করব, ধরেন সে ফর এক্সাম্পল আমি রেক্টেঙ্গুলার সাইজের বাটন নিলাম, অতএব আমার ওই মানে রেশিওটা রেক্টেঙ্গলে রাখতে হবে। আর যদি আমি রেডিয়াস টাইপের যদি কোনো বাটন নেই, আমার রেডিয়াস টাইপে রাখতে হবে। বাট যদি রাইট, আমার রাইট। বাটনটা ছোট হয়, দেন আমি রেডিয়াসের ওইটা আমার চোখের আন্দাজ মতো আমি বুঝে নিব যে চোখের এটা- আন্দাজ না, স্ট্যান্ডার্ড যেটা রেশিও, যেটা 12 থেকে 25 এর মধ্যেই আপনাকে ক্যালকুলেট করতে হবে, এটাই। ও আচ্ছা। কিন্তু বড়র বেলায় তো ভাইয়া, বড় একটা যদি আমি শেপ নেই, সে জায়গায় তো রেডিয়াস তোমার বেশি, আর ছোট নিলে তো সে জায়গাটা কম। আপনি যখন রেডিয়াস নেন, আপনি এই যে বাটনের জন্যই তো রেডিয়াসটা নেবেন, তাই না? কিন্তু আপনি জি যখন ধরেন এরকম একটা ডিজাইন করলেন, এই ডিজাইনের তো কোনো রেডিয়াস নেই, কারণ এটা আপনার টোটালি ইউনিক হ্যাঁ, কনসেপ্ট। এটা টোটালটাই। হ্যাঁ, টোটালি ইউনিক কনসেপ্ট, এই ডিজাইনের তো কোনো রেশিও আপনি রাখতে পারবেন না। না না না। কথাটা কি বুঝতে পারছি? যে হ্যাঁ বাটনের আপনি ক্ষেত্রে এই জায়গাগুলোতে আমার ওই জিনিসগুলো মেনটেন করতে হবে। এই তো। এই জায়গাটায় আমার একটু প্রবলেম হচ্ছিল ভাইয়া ডিজাইন করার সময়, যে আমি বড় যখন একটা রেডিয়াস করলাম তখন একরকম মানে রেডিয়াস হলো, আর যখন আমি বাটনটা ছোট করলাম তখন আমি ওই রেডিয়াসটা ধরতে পারতেছিলাম না। বুঝতে পারছি। না, এটার জন্য বেস্ট হচ্ছে এই যে আপনি যখন এই যে কিডস গুলো নিচ্ছেন, ওই কিডস থেকে আপনি ওগুলোকে ইউজ করেন, তাহলে আপনার কষ্ট করে তো ওই যে করতে হচ্ছে না, আচ্ছা আচ্ছা। রেডিয়াস মেনটেন করতে হচ্ছে না। বুঝতে পারছি? জি 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 ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আর কোনো বিষয় আছে কারোর? স্যার আমার আইকন নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। সেটা হলো স্যার, আমরা যখন মানে কি বলে অ্যান্ড্রয়েড এর জন্য ডিজাইন করব, তখন তো স্যার আমরা ম্যাটেরিয়াল ইউআই কিটটা মানে ফলো করে আইকন নিব ওখান থেকে। আর যখন হ্যাঁ, স্যার ওই আইওএস ডিজাইন করব, তখন তো স্যার ওই যে হ্যাঁ, developers.apple.com ওখান থেকে হ্যাঁ, নিব। হ্যাঁ। বাট আমি জানতে চাচ্ছি যে আমরা এই দুই জায়গায় যখন মানে ডিজাইন করব, তখন কি আমরা ওই যে ফ্রিপিক বা দানাউন প্রজেক্ট বা ফন্টসন এগুলো থেকে আইকন ইউজ করতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু এইখানের যে আইকন গুলো, এই আইকন গুলো কিন্তু হিউজ কালেকশন, এই কালেকশন গুলো আপনার জন্য এনাফ, এবং এগুলো হচ্ছে ফ্যামিলিয়ার আইকনস। আপনি যদি ফ্ল্যাট আইকন থেকে ধরেন আপনি এই মানুষটা বোঝানোর জন্য বা অ্যালার্মটা বোঝানোর জন্য একটা ক্রিয়েটিভ আইকন নিয়ে আসছেন, দ্যাটস গুড, বাট এইটার যে সাইজ আছে সেই সাইজেই কিন্তু আপনাকে আলটিমেটলি কি করতে হবে, কনভার্ট করতে হবে 24 x 24 পিক্সেল। কথাটা আর কি স্যার বুঝতে এখানে পারছি? আরেকটা কোশ্চেন আছে, এই ভাইয়া আইকনের যখন চারিপাশে ডিজাইন মার্জিন করবে দিয়ে তখন দেয় কেন? মেবি আমাদের কনফিউশন টোটালটাই দূর হয়ে যাবে। ভাইয়া না, যখন সমস্যা ডিজাইন, নেই, কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন স্যার, বলুন। আর বলুন। স্যার এই আইকনের চারিপাশে মার্জিনটা দিয়ে দেওয়া হয় কেন? আচ্ছা, মার্জিনটা না দিলে তো আপনার প্রবলেম হবে। ধরেন আপনার আইকন একটা হচ্ছে এরকম,
আইকনটা হচ্ছে এরকম। এখন এই আইকনটা তো যখন আমি টান দিচ্ছি, তার টান দেওয়ার পরও কিন্তু কি দেখেন এই চারপাশে একটা স্কোয়ার বর্ডার দেখাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই বর্ডারটা যদি না থাকে তাহলে ও কিন্তু ওর ওই যে স্কোয়ার যে রেশিওটা 24/24 পিক্সেল, এটা কিন্তু ধরতে পারবে না। কারণ আপনি হচ্ছে আইকনটাকে এভাবে দিবেন, এভাবে দেওয়ার কিন্তু কোনো স্কোপ না। আপনাকে কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল নিতে হবে, নিয়ে এখানে আপনার এই সাইজটাকে মেনটেন করতে হবে, লাইক 24/24। এখন এর মধ্যে নিয়ে এসে আপনার এই আইকনটাকে ফিট করে তারপর এটাকে ভ্যানিশ করে দিতে হবে। দেখেন এটা বড় হয়ে গেছে, তো আপনি এটাকে একটু ছোট করেন, হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি। এবার ডিলিট করে দেন। কারণ আপনাকে তো ওই রেশিওটা ধরে রাখতে হবে, কারণ আপনি যদি এরকম করে চ্যাপ্টার করে ফেলেন তাহলে তো হলো না, তাহলে তো আমার 24/24 মধ্যে আসলো না, 48/48 মধ্যে আসলো না। বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, আমি একটু বলি একটা হ্যাঁ, কিছু। সেটা হচ্ছে আমরা যে ওয়েব ডিজাইনে সুজন ভাইয়া দেখাইলো যে আমরা যে ধরেন সে ফন্টাসন থেকে একটা আইকন নিয়ে আসলাম, তার সাথে আমি একটা টেক্সট লিখলাম, টেক্সট লিখে আমরা যে গ্রুপ করে ওইটার রেশিও অনুযায়ী আমরা হচ্ছে ভাইয়া একটা রেক্টেঙ্গুলার নিল, নিয়ে রেক্টেঙ্গুলার নিয়ে একদম সেম নেওয়ার পরে উনি রেশিওটা এইভাবে মেনটেন করলো ওই বাটনের যে আপনার যদি আপনার রেক্টেঙ্গুলার হয় সেখানে লেফট সাইডে 20 পিক্সেল, রাইট আচ্ছা সাইডে আচ্ছা, আমি বলি হ্যাঁ, এখানে আপনার ওয়েবের বিষয়টা আর মোবাইল অ্যাপের সাথে কনফ্লিক্ট করলে চলবে না। মোবাইল অ্যাপটা একটা সিম্পল কয়েকটা স্ক্রিনের করি, কিন্তু ওয়েবটা কিন্তু আমার মাল্টিপল কতগুলো পেজের করতে হয় এবং অনেকগুলো টেক্সট এবং অনেকগুলো ইনফরমেশন ইনক্লুডেড থাকে। তো যখন আপনি মোবাইল অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে যেমন আপনার আমি যদি বলি আইকনের জন্য যেমন একটা সাইজ আছে, তেমনি টেক্সটের ক্ষেত্রে একটা সাইজ আছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা সাইজ আছে, ছবি প্লেসমেন্টের সাইজ আছে, সবগুলোই আমরা আমাদের পরবর্তী যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেই ক্লাসটাতে আমরা দেখতে পারবো। আমি এখন বলে দেখা যাচ্ছে যেগুলো মাথায়ও থাকবে না, সো আমি নেক্সট আমাদের পরের ক্লাসে বলে দেবো, ঠিক আছে? তখন কোশ্চেন যা থাকে তখন পাওয়া যাবে। জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওয়েবের সাথে এটাকে কনফিগ করা যাবে না। ওয়েব টেমপ্লেট আর অ্যাপ্লিকেশন টোটালি দুই প্ল্যাটফর্ম। এটাই তো ওয়েবটা বললাম হয় হচ্ছে ভাইয়া, আপনি আপনার, যখন হ্যাঁ বুঝাবেন দেখাবেন তখন আমাদের কনফিউশন গুলো অলরেডি চলে হ্যাঁ, যাবে। ওয়েবটা হয় হচ্ছে ওয়াইড স্ক্রিন পারপাসে, কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনটা হয় শুধুমাত্র ছোট্ট ওই স্ক্রিনটার মধ্যে। ওকে ওকে, সো আর কোনো বিষয় আছে কারোর? আর কোনো কোশ্চেন্স আছে কারোর? কোশ্চেন এখন মাথায় আসবে না, প্র্যাকটিস করলে তারপর বুঝে যাবে। এখন তো দেখলেন। ভাইয়া, জি ভাইয়া, ওই যে ওয়েবের যখন টেমপ্লেট তৈরি করলাম, মানে কপি করতে গিয়ে অনেক প্রবলেমে পড়েছিলাম। সেকেন্ড ডেতে ভাইয়া এসে ওই প্রবলেম গুলো প্র্যাকটিক্যাল, বলেছিলাম। আচ্ছা হ্যাঁ, সেটাই প্র্যাকটিক্যাল যখন কাজ করবেন তখন কাজ করতে গেলে প্রবলেম বের হয়, আর দেখতে গেলে অনেক সহজ লাগে। দেখতে মনে হয় যে এটা তো অনেক সহজ, কিন্তু কাজ আশা করা যায়। অনেকের ক্ষেত্রে 10টা কপি করলে হয়, অনেকের ক্ষেত্রে 50টা করলেও হয় না। এখন ডিপেন্ড করে আপনি কিভাবে কপিটা করতেছেন। Yes, কপির yes, সময় sir. জাস্ট কপি না, কপির পারপাসটা বুঝতে হবে যে ওই জি। জিনিসটার ওই দেওয়াটার মানেটা কি, ওখানে ওই গ্যাপটা না দিলে কেমন লাগতো। আপনি যখন কপি করতেছেন, কপি করার সময় আপনি ধরেন ওখান থেকে 20 পিক্সেল একটা গ্যাপ ক্রিয়েট করলেন, তো কেন করলেন? আপনি ওই 20 পিক্সেল না দিয়ে আপনি 10 পিক্সেল দিয়ে দেখেন ভালো লাগতেছে কিনা। যদি দেখেন যে না খারাপ লাগছে, তার মানে কিন্তু আপনি বুঝেই যাচ্ছেন যে আমি যখন নতুন করে কাজ করব সেটার ক্ষেত্রেও কিন্তু কি আমার এই ধরনের কনসেপ্টটা কাজে লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? আমি কপি করার সময় কপিটার রিজনটা আপনাকে বুঝতে হবে যে ওই জিনিসটা কেন ওভাবে হলো, কেন অন্যভাবে হলো না। যদি আপনি অন্যভাবে না হওয়ার কারণটা বের করতে পারেন, তাহলে আপনার নিজের জন্য একটা কনসেপ্ট ক্রিয়েট করতে পারবেন। আর একটা ব্যাপার হয়েছে ভাইয়া কপি করার সময়, যেমন ধরেন হচ্ছে ভাইয়া যে রেশিও গুলো মেনটেন করতে বলো, যে এই রেশিও কপি, এই রেশিও অনুযায়ী কপি গুলো মেনটেন করবেন, কিন্তু যখন আমরা বিভিন্ন মানে থিম ফরেস্ট থেকে যখন আমরা একটা টেমপ্লেট বানিয়ে ওইটা কপি করতে চাচ্ছি, দেখা যাচ্ছে যে মিলছে না, তখন কনফিউশনটা চলে আসছে। মিলছে না বলতে ওইটা তো আপনি কি করতেছেন, একটা স্ক্রিন শটের উপর করতেছেন, ওইটা তো অরিজিনালটা নিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এইটাই। ঠিক আছে, অরিজিনালটার ক্ষেত্রে আপনার টোটালি একদম ইউনিক হয়, সো ওই কাজটা করতে করতে আপনি বুঝে যাবেন। জি কপি ভাইয়া। মানে হচ্ছে বসে পিছনে বসিয়ে না, কপি মানে হচ্ছে ওইটার রেশিও ধরে ধরে স্কেল ধরে ধরে মেইনটেইন করা। হুম হুম।
ওইটাই ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া যখন আমরা কপি করব জাস্ট ওই থিমটা আমরা দেখব, কিন্তু আপনি যে রেশিওটা শিখিয়েছেন সেই অনুযায়ী আমরা কপি করব। হ্যাঁ, রেশিও অনুযায়ী কাজ করতে হবে গ্রিডের মধ্যে। আর এটা প্রথম দিকে হয়তো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ আমরা হয়তো ইউজ টু হইনি এখনো। যখন আমরা ইউজ টু হয়ে যাব তখন দেখবেন এই জিনিসটা আর আপনার কোনো প্রবলেমই হয় না। এটা অনেকটা ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশনের মতো, ক্যালকুলেটিভ সবকিছু। এটার এত পিক্সেল, এটার এত পিক্সেল, এটার এত পিক্সেল মুখস্থ করবেন, দেন ওইটা ধরে আপনি বসিয়ে দিবেন, শেষ। আর একটা টেমপ্লেট ফুল কমপ্লিট হয়ে গেলে ওই টেমপ্লেটটা কাস্টমাইজ করে করে বেটার কনসেপ্ট ক্রিয়েট করা যায়। জি জি জি। কিন্তু ভাইয়া কপি করতেই তো সারাদিন লেগে যায়, একটা কপি করতে। এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। প্রথম এর জন্য হয়তো 5টা করেছি কপি ভাইয়া, আরো করতে হবে। ওকে ওকে, ঠিক আছে। সো আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে, আমি তো অ্যাসাইনমেন্ট দেই নেই। সবাই যেটা করবেন ওয়্যার ফ্রেমিংটা করবেন গ্রুপ ওয়াইজ ওয়্যার ফ্রেমিং করে আমাদের নেক্সট ক্লাস তো রবিবারের আগে সাবমিট করবেন। ওয়্যার ফ্রেমিং করে রবিবারের আগে সাবমিট করবেন। ওয়্যার ফ্রেমিংটা তো সবাই বুঝেছি, সো ওয়্যার ফ্রেমিংটা করে রবিবারের আগে সবাই গ্রুপে সাবমিট করবেন। এটা গ্রুপ ওয়াইজ ভাইয়া? হ্যাঁ, গ্রুপ ওয়াইজ ওয়্যার ফ্রেমিং যেটা আছে আপনাদের অ্যাপ্লিকেশনের উপর, যেমন আপনার গ্রোসারি আছে আর এখানে ব্যাংকিং আছে, ওই অ্যাপস গুলোর ওয়্যার ফ্রেমিংটা করতে, নাহলে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশন ডিজাইন যে করবো তখন কিন্তু বুঝবো না, যেহেতু পরের ক্লাসটা আমাদের অ্যাপ্লিকেশন ডিজাইন। জি স্যার ওয়ার ফ্রেমিং কি ডিজিটাল করতে হবে নাকি স্যার পেপার কাট দিয়ে করতে হবে? পেপার কাট করলেও হবে, পেপার কাট করলেও হবে। পেপার কাট করে ইটস আপ টু আমরা ইওর চয়েস, আপনি কিভাবে করবেন। পেইন্ট সফটওয়্যারও করা যায়, ওটা আছে, ওটা তো যে কোনো সফটওয়্যারে করলেই হলো। ওয়্যার ফ্রেমিংটা জাস্ট ফ্রেমটা ক্রিয়েট করা, এখন আপনি পেপার কাট। হ্যাঁ ওইটাই সুবিধা হবে ভাই, ওই খাতা কলমে আবার ছবি উঠায় পোস্ট করা, আমি ওইটা থেকে করে নিতে পারবো, ওইটাই বেটার। সেটাই। আর এই কম্পিউটার, আমি যে কম্পিউটারটাতে আজকে বসেছি এটা হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স এর কম্পিউটার। সো এই জন্য এটাতে এক্সডি মানে আপডেট ভার্সনটা আপডেট করা নেই। দ্যাটস আমি হয়তো বা এক্সডি ইয়াগুলো দেখাতে পারলাম না। আমি নেক্সট দিন হয়তো বা আবার আমার ল্যাপটপে আমি দেখাবো আপনাদেরকে। জি ভাই, মানে কিডসটা ব্যবহার করা মানে জানলে আমাদের মনে হয় কাজটা অনেক কিডসটা দেখাই দিব, অনেক মানে হেল্প হইতো, যে তাহলে যে মানে ক্রিয়েট করার যে অ্যাপ্লিকেশন ডিজাইনের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কিডস ধরে ধরে আপনি কাজ করতে পারেন। সো এটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। ওইটা প্রপার ভাবে জানতে পারলে অনেক ভালো হতো। ওকে, সো আর কারো কোনো বিষয় আছে? না থাকলে আমরা আজকে এখানে শেষ করব। আর সবাই কাজ করেন, ইনশাআল্লাহ আবার পরের ক্লাসে সবার সাথে কথা হবে। কারো কি আর কোনো টপিক আছে কি? আতিয়া ম্যাডাম? না স্যার, আপাতত নাই। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি না। কারো টপিক আছে কি, কোনো বিষয় আছে কি? কোনো বিষয় নাই ভাইয়া, কিন্তু কালকে যে আপনি কথা বলছেন কেন? সবারটা শুনতে চাচ্ছি। আচ্ছা সাইলেন্ট ভাইয়া। স্যার আপাতত কিছু মনে হচ্ছে না স্যার, কাজ করলে হয়তো বের হবে। আচ্ছা। তারপর এদিক থেকে কাউসার আহমেদ স্যার, আপনি তো পরে জয়েন করেছেন। তারপর এখান থেকে হচ্ছে সুজন স্যার। স্যার মোটামুটি আর কোনো সমস্যা নাই, তবে কাজ করতে গেলে পরে হয়তো বা কিছু অবশ্যই কাজ করতে গেলে প্রবলেম বের হবে, কাজ শুরু করতে হবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, সো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার রবিবারে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ।